একজন রোগী মারা গেলেই স্বাস্থ্যকর্মী, ডাক্তার, চিকিৎসক তাদের উপরে হামলা করব, বাহাদুরি দেখাবো, এও কিন্তু স্বাস্থ্য সমস্যার কোনো সমাধান হবে না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে দেখতে হবে এর সামগ্রিকতায়। একদিকে যেমন আজকে বলছি আমরা এই মেডিকেল কলেজে 200-র মতো অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদ খালি। অন্যদিকে আমরা যদি আবার দাবি করি এই শহরে আরেকটা মেডিকেল কলেজ তৈরি করি, সেটি কি যুক্তিসঙ্গত হবে? মেডিকেল কলেজ কি কেবলই একটা বিল্ডিং, একটা ইমারত? এই কথাটি কিন্তু অনেক সময় আমরা অনেকেই মনে রাখতে পারি না। আমি এই মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ার পর থেকে দেখছি, আমি সংসদেও বলেছি, অনেক সময় আমাদের বন্ধুরা, সংসদ সদস্য যারা আছেন, তারা নিজের এলাকায় মেডিকেল কলেজ চান এবং এইভাবে চাইতে থাকলে বাংলাদেশে প্রত্যেক উপজেলায় একটি করে মেডিকেল কলেজ নামক ইমারত তৈরি হবে, মেডিকেল কলেজ তৈরি হবে না। আমরা তাই স্বাস্থ্য ব্যবস্থাতে এটাকে ঢেলে সাজাতে হবে। আজকে স্বাস্থ্য ব্যবস্থার যে সংকট, এটা রাজনৈতিক বয়ান নয়। আসলেই গত 15 বছর যে পরিমাণ অর্থের অপচয় হয়েছে, যে পরিমাণ দুর্নীতি হয়েছে, শত শত কোটি টাকার যন্ত্রপাতি অপরিকল্পিতভাবে কেনা হয়েছে। তাই আজকে আমরা কি দেখতে পাচ্ছি? এক হাসপাতালে গিয়ে দেখছি 10 বছরের পুরনো যন্ত্র, শত কোটি টাকা দিয়ে কেনা, এটার প্যাকেটটাও কেউ খোলার প্রয়োজন বোধ করেনি। আরেক হাসপাতালে দেখছি যন্ত্র পড়ে আছে সুন্দর সাজানো, কানেক্টেড, কেউ চালাতে জানেন না। আরেক জায়গায় আমরা দেখছি যন্ত্র আছে, রিএজেন্ট নাই, এক্সরে মেশিন আছে, এক্সরে প্লেট নাই। এর কারণটি হচ্ছে সমন্বিত পরিকল্পনার অভাব। এই যে আমরা নানান যন্ত্রপাতি কিনি, আমরা কয়জন মেডিকেল টেকনোলজিস্টদের কথা বলি। মেডিকেল টেকনোলজিস্টরা যদি না থাকে পর্যাপ্ত পরিমাণে, ডাক্তাররা কিভাবে কাজ করবে, যন্ত্র কিভাবে চলবে এবং আমরা কিভাবে স্বাস্থ্য সেবা দেব? আমরা ডাক্তারদের কথা বলি, প্রতি ডাক্তারের সঙ্গে রেশিওতে অন্তত 3 জন করে নার্স থাকার কথা। আমরা কিন্তু নার্সদের নিয়োগের কথা বলি না। আমি আজকে বলছি এখানে পদ শূন্য আছে, আবার একই সাথে আমি কিন্তু এটা জানি এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সারা বাংলাদেশে মেডিকেল কলেজে বিশেষ করে বেসিক সায়েন্সের শিক্ষক আমাদের ব্যাপক সংকট। আমরা চাইলেও আনতে পারছি না। আজকে আপনার এখানে যদি প্রমিস করে যাই যে 100 জন 200 জন যে সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পর্যন্ত খালি আছে, তার সবগুলো পূরণ করে দেব, তার মানে হবে আপনারই কোনো কলিগের অন্য কোনো মেডিকেল কলেজকে শূন্য করেই আমাদের এখানে আসতে হবে। সুতরাং কোনো সাময়িক জনপ্রিয়তার জন্যে সাময়িক কোনো সমাধান, এখানকার ডাক্তার ওখানে দিলাম, ওখানকার ডাক্তার সেখানে দিলাম, সেইভাবে সমস্যার সমাধান হবে না। আমাদের ডাক্তারের সংখ্যা, আমাদের সারা দেশে মানুষের জন্য যে পরিমাণ ডাক্তার প্রয়োজন, বিশেষ করে আমাদের সরকারি হাসপাতালে, পাবলিক হেলথ সিস্টেমে যে পরিমাণ ডাক্তারের প্রয়োজন, তার চেয়ে ভীষণ পরিমাণে অপ্রতুল। প্রচুর সংখ্যক ডাক্তার আমাদেরকে দ্রুত নিয়োগ দিতে হবে, কেবল তখনই সম্ভব হবে এই সমস্যার সমাধান করা। একই সাথে আমাদেরকে নার্সদেরকে নিয়োগ দিতে হবে, যাতে এই ডাক্তাররা কাজ করতে পারেন যথাযথ একটি টিম এফোর্টের মাধ্যমে। মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ দিতে হবে, যাতে এই টিমটা সঠিকভাবে সমস্ত যন্ত্রপাতি চালিয়ে রোগীকে সঠিক ব্যবস্থা দিতে পারে। এই কাজগুলো একটি বিশাল কর্মযজ্ঞ। সেই কর্মযজ্ঞটা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের দলের একটি স্বাস্থ্য বিষয়ক টিম আছে, পাশাপাশি আমাদের দলের ভেতরে এবং বাইরে, দেশের ভেতরে এবং বাইরে অনেক বিশেষজ্ঞর সঙ্গে আমরা কিন্তু গত 1.5-2 বছর ধরে নির্বাচনের বহু আগে থেকেই পরিকল্পনার জন্য কাজ করেছি। সে কারণেই আপনারা দেখবেন আমাদের নির্বাচনী ইশতেহারে সুস্বাস্থ্যের বাংলাদেশ নামে একটা বিশাল ধারণা সেখানে তৈরি করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে আমাদের ইশতেহারে। সেই ইশতেহারে আমরা সুনির্দিষ্ট 20টা কমিটমেন্ট করেছি জনগণের কাছে, যে কিভাবে কোন সেবাগুলোর মাধ্যমে, কিভাবে এই পদ্ধতিকে, স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশের মানুষকে সুস্বাস্থ্য উপহার দেব। এবং সেই সমন্বিত পরিকল্পনা নিয়েই কিন্তু আমরা কাজ করছি বলেই মাননীয় প্রধানমন্ত্রী এই স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ অবধি সর্বোচ্চ বাজেট এই স্বাস্থ্য খাতে এবছর বরাদ্দ করেছে। অতীতের মতো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমাদেরকে পরস্পরকে দোষারোপ করার যে সংস্কৃতি, যে ব্লেম গেম, এটা করে কিন্তু কারো কোনো সমস্যার সমাধান হবে না। আমরা মনে করি কাউকে দোষারোপ করে দিয়ে চটচট জনপ্রিয় কিছু কথা বললে হয়তো অনেক তালি পাওয়া যাবে, 6 মাস পরে অবস্থা একই থাকবে, কিন্তু আরো খারাপ হতে পারে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নতুন করে বিশাল বাজেট দিয়ে আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি দেশের সকল 30 এবং 50 বেডের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,
প্রত্যেকটিকে 101 বেডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিণত করা হবে। ইতিমধ্যেই আমরা পূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে কয়েকটি বৈঠক করেছি, এগুলোর ডিজাইন হচ্ছে, ফিজিবিলিটি স্টাডি হচ্ছে, দ্রুত গতিতে আমরা এই কাজগুলো এগোবো। তার চেয়েও বড় কথা, এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আগের মতো আর থাকবে না। এগুলো আগে আমরা জেলা পর্যায়ে যে সেবাগুলো পেতাম তার অনেক কিছুই আমরা এই 101 বেড বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাব। কারণ সময়ের বিবর্তন হয়েছে। 70 সালে এদেশে মাত্র 9% মানুষ ছিলেন যারা নগরে থাকতেন। আজকে প্রায় 30% মানুষ নগরে থাকেন। অর্থাৎ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যদি শুধুমাত্র গ্রামের মানুষের জন্য হয় সেটাও কিন্তু যথেষ্ট হবে না। প্রায় 1/3 মানুষ তখন নগর স্বাস্থ্যের অভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে একটা বিরাট পলিসি ডিসিশন আমাদের সরকার এই অল্প সময়ে নিয়েছে। নগর স্বাস্থ্য আগে বিভিন্ন সিটি কর্পোরেশন এবং পৌরসভার অধীনে ছিল, কারণ সেই সময় এটি ছিল স্বাস্থ্য ব্যবস্থার একটি ক্ষুদ্র অংশ। আজকে যেহেতু নগরায়ন হচ্ছে, তাই আমরা এটিকেও মূল স্বাস্থ্য ব্যবস্থার অংশীদার করে নিয়েছি। আমরা কিন্তু এই নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোকে পুনর্গঠন করছি। ইতিমধ্যেই সিটি কর্পোরেশনগুলোর থেকে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এগুলো বুঝে নিচ্ছে। আমরা নগর স্বাস্থ্যকেও গড়ে তুলব নতুন। প্রিভেনশনের কথা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন। একজন বক্তাও বলে গেছেন, হ্যাঁ আমাদের ডায়ালাইসিসের জন্য নতুন মেশিন লাগবে, আমাদের ক্যান্সারের জন্য নতুন হাসপাতাল লাগবে, কিন্তু এগুলো রুট কজ যদি আমরা ধরতে না পারি এবং প্রিভেনশনের যে সুযোগগুলো আছে সেখানে যদি আমরা ইনভেস্ট না করি, কাজ না করি, তাহলে আপনি যতই ডায়ালাইসিস করুন, ভেজাল খাদ্য যতদিন রাজপথে চলবে, মানুষকে খাদ্য যখন নিরাপত্তা দেওয়া যাবে না, তখন কিন্তু আপনার এই রোগীর সংখ্যা বাড়তেই থাকবে। আপনি হাসপাতাল আর ডায়ালাইসিস মেশিন বসিয়ে সমস্যার সমাধান করতে পারবেন। একইভাবে ইনফেকশাস ডিজিজের ফলে মানুষের যে রোগ হয়, তখন আমাদের যদি জরুরি ভিত্তিতে ভেন্টিলেটরের প্রয়োজন হয়, আমরা প্রত্যেক জেলায় জেলায় অজস্র ভেন্টিলেটর লাগাতে পারি। কিন্তু যদি রোগ প্রতিরোধ ব্যবস্থা সঠিক না হয়, মানুষের রোগ প্রতিরোধ শক্তি, ইমিউন সিস্টেমকে স্ট্রং করার জন্য যে লাইফস্টাইল দরকার, সেগুলোর উপর যদি আমরা জোর দিতে না পারি, তাহলে এই ভেন্টিলেটর দিয়েও কিন্তু মানুষকে বাঁচানো যাবে না, মানুষের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটবে না। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে স্বাস্থ্যকে আমরা একটি বড় পরিসরে দেখতে চাই, কারণ এই জাতিকে যদি সামনে এগিয়ে নিতে হয়, আগামী প্রজন্মকে যদি সামনে এগিয়ে নিতে হয়, দুটো জিনিস আমাদের করতেই হবে। একটি সুশিক্ষিত এবং সুস্বাস্থ্যের অধিকারী জাতি গড়ে তুলতে না পারলে কোনো রকম উন্নয়ন পরিকল্পনা দিয়ে এই জাতিকে আমরা এগিয়ে নিতে পারবো না। সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার এবছরের বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন।